আবারও ফিরে এলাম আমি এফএস স্যার। সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। আমরা শুরুতে যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণী যারা অ্যাকাউন্টিং করে আসছে তারাও বলে অ্যাকাউন্টিং কঠিন, এবং একাদশ এবং দ্বাদশে যারা সায়েন্স ডিপার্টমেন্ট থেকে আমরা আসি বা আর্টস ডিপার্টমেন্ট থেকে এসে থেকে তারা বলেছে অ্যাকাউন্টিং অনেক কঠিন। তো এটা শুধু আমরা স্টুডেন্ট নয়, যারা সিনিয়র রয়েছেন বড় ভাই বা টিচার বা অনেকেই এটাকে নিয়ে একটি নেগেটিভ কমেন্ট যে অ্যাকাউন্টিং খুবই কঠিন, বড় বড় অঙ্ক এবং কীভাবে সলভ করা যায়, একটা অঙ্ক মিলে না, এই ধরনের অনেক নেগেটিভ কমেন্ট আমরা পেয়ে থাকি। তবে হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা অ্যাকাউন্টিং সম্পর্কে অ্যাকাউন্টিংকে মজার হিসেবে বা অ্যাকাউন্টিংকে সহজে অ্যাকাউন্টিংয়ের অঙ্ক সমাধান করার জন্য যে টপিক্সটা নিয়ে আলোচ্য করা হবে বা যে টপিক্স তোমাদের অবশ্যই জানতে হবে, যে অ্যাকাউন্টিংয়ে 5 ধরনের হিসাব ইউজ হয়ে থাকে। অর্থাৎ অ্যাকাউন্টিংয়ে 5টি হিসাব ইউজ হয়ে থাকে। এই 5টি হিসাব তোমাদের জানতে হবে যে এই 5টা হিসাব কী এবং 5 ধরনের হিসাব কোনগুলো কোন হিসাব। তবে এই হিসাবগুলো তোমরা জানলে অবশ্যই অ্যাকাউন্টিংয়ের অঙ্ক করে তোমরা অনেক মজা পাবে এবং ফিল নিয়ে কাজ করতে পারবে, এবং সেটাকে অনেক সহজেই তোমরা অঙ্কের প্রশ্ন থেকে সলভ করা বা সমাধান করা যথেষ্ট হবে এবং সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, দেখা যাক যে হিসাব বিজ্ঞানে যে 5টি হিসাব থাকছে, আধুনিক 5টি হিসাবের শ্রেণী আমরা নিয়ে ডিসকাস করতে চাই। তো আমরা দেখতে পাচ্ছি যে বোর্ডে আমরা সবাই লক্ষ্য রাখি যে আমি লিখেছি কি আধুনিক হিসাবের প্রকারভেদ। অর্থাৎ আধুনিক হিসাবের প্রকারভেদ হচ্ছে 5 প্রকার, এবং এই 5 প্রকারটা কি আমরা যে প্রকারভেদগুলো আমরা দেখে আসছি, অর্থাৎ অ্যাকাউন্টিং এমন একটি সাবজেক্ট যে ছোটোবেলা থেকে আমরা যা দেখে আসছি, শিখে আসছি, জেনে আসছি বা সব কিছু আমরা আয়ত্ত করে আসছি, বাট সেটাকে জাস্ট আর কি সাজিয়ে গুছিয়ে অঙ্কের সমাধান করলে অ্যাকাউন্টিং অঙ্ক হয়ে যায়। যেমন দেখা যাচ্ছে তোমাদের আমি বলেছি হিসাব বিজ্ঞান আধুনিক হিসাবের প্রকারভেদ 5 প্রকার। ফার্স্ট আমরা প্রকারটা দেখছি আয় হিসাব। আমরা জন্মের পর থেকে যখন আমাদের বুদ্ধি হয়েছে তখন থেকে আয় ব্যয় এগুলো চিনে আসি, বা আয় কোনটা ব্যয় কোনটা কিছুটা দেখে আসছি, সেটাকে আমরা কিভাবে অ্যাকাউন্টিংয়ে রূপ দান করব সেটাই আজকে ডিসকাস করতে চাই। আয় হিসাব অ্যাকাউন্টিংয়ের প্রথম প্রকারভেদের মধ্যে আয় হিসাব। অর্থাৎ আয় বলতে আমরা কি বুঝাই, যে অনেকগুলো অ্যাকাউন্টিংয়ের আয়ের এন্ট্রি রয়েছে, তার মধ্যে আমি 3টি করে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। যদি আমরা বিক্রয় করি, কোনো কিছু বিক্রয় করলাম, এই পেনটা বিক্রয় করলাম, কিসের উদ্দেশ্যে বিক্রয় করলাম? আয়ের উদ্দেশ্যে। সব বিক্রয়টা অ্যাকাউন্টিংয়ের ভাষায় আয় হিসাব বলা হয়ে থাকে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে তোমার একটি বাসা আছে, সে বাসাটা যদি ভাড়া দাও তাহলে ভাড়াটিয়ার কাছ থেকে তুমি ভাড়াটা পাবে, তাহলে তোমার ক্ষেত্রে ভাড়া প্রাপ্তিটা কি হবে? আয়ের হিসাব হয়ে যাবে। অর্থাৎ ভাড়া পাইলে তোমার ক্ষেত্রে আয় হবে। আচ্ছা, তাহলে বিক্রয়টা আয় হচ্ছে, ভাড়া প্রাপ্তিটাও আয় হচ্ছে। অপরপক্ষে আরেকটা দেখা যাচ্ছে বিনিয়োগের সুদ। যদি তুমি ব্যাংকে গচ্ছিত কিছু টাকা রাখো বা তুমি যদি সুদের উপর কাউকে টাকা ইনভেস্ট করো, সেখান থেকে অবশ্যই তুমি সুদ পাবে, আর এটাকে বলা হয়েছে বিনিয়োগের সুদ। অর্থাৎ টাকা কোথাও বিনিয়োগ করে সেখান থেকে যে সুদটা আসে সেটাই বিনিয়োগের সুদ, এটা তোমার ক্ষেত্রে আয় হবে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্টিংয়ে হিসাবের 5টি শ্রেণীর মধ্যে আয় হিসাব একটি গুরুত্বপূর্ণ হিসাব, এবং এই আয়ের এন্ট্রিগুলো স্বাভাবিক কী ধরনের হয়েছে আমি 3টি উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। আরেকটি এন্ট্রি রয়েছে কি ব্যয় হিসাব। হ্যাঁ বন্ধুরা, অ্যাকাউন্টিংয়ের সেকেন্ড যে হিসাবটা রয়েছে সেটা হচ্ছে ব্যয় হিসাব। ব্যয় বলতে এখানে নতুন কিছু নয়, আমরা জন্মগত সূত্রে যেগুলো ব্যয় হিসেবে চিনে আসছি সেগুলোই ব্যয় হিসাব। যেমন তুমি একটি কলম কিনেছো, তোমার ব্যয় হয়েছে। তুমি একটি শার্ট কিনেছো, তোমার ব্যয় হয়েছে। এইগুলোই জাস্ট অ্যাকাউন্টিংয়ে নতুন করে একটা রূপদান, একটা স্ট্রাকচার, একটা প্যাটার্নের উপর সেটা প্রয়োগ করতে হবে, তাহলে অ্যাকাউন্টিংয়ের অঙ্ক হয়ে যাবে। তো দেখেছি আমাদের ব্যয় হিসাবে কি কি থাকছে। তো ব্যয় হিসাবে থাকছে কি, আমরা দেখি ক্রয়। এই একটা কলম ক্রয় করেছো তুমি, এই পেনটা তুমি ক্রয় করেছো 40 টাকা দিয়ে, তাহলে তোমার ক্ষেত্রে কি হবে? আয় হবে না ব্যয় হবে? সেটা তো স্বাভাবিক, তুমি বুঝতে পারছো যে পেন তুমি কিনেছো, সো সেই ক্ষেত্রে তোমার ব্যয় হয়েছে, তাহলে ক্রয় করলে আমাদের কি হবে? ব্যয় হবে। ভাড়া প্রদান, তুমি একটি দোকান ভাড়া নিয়ে বিজনেস স্টার্ট করেছো, তাহলে ভাড়া তুমি পাবে না, তুমি ভাড়া দিবে, অবশ্যই ভাড়া প্রদান করতে হবে, যার বিল্ডিং তাকে ভাড়াটা প্রদান করতে হবে। সো ভাড়াটা প্রদান করলে তোমার ক্ষেত্রে কি হবে? ব্যয় হবে। সো আশা কি বুঝতে পেরেছো? এছাড়া রয়েছে কি ঋণের সুদ। পূর্বে আমরা দেখেছিলাম কি বিনিয়োগের সুদ, মানে তুমি কাউকে টাকা ইনভেস্ট করেছো, সে তোমাকে সুদ দিয়েছে, সেই ক্ষেত্রে তোমার আয় ছিল। আর ঋণ অর্থাৎ তোমার টাকা বিজনেস করতে যে কিছু শর্ট পড়েছে, কোথাও থেকে ঋণ নিয়েছো এবং সেই ঋণের সুদ তোমাকে পেইড করতে হয়েছে। তো পেইড করলে ঋণ নিয়েছো, ঋণের সুদ অবশ্যই পেইড করবা, তাহলে সেই সুদটা তোমার ক্ষেত্রে ব্যয় হবে। আশা রাখি ব্যয়ের এন্ট্রিটা তোমরা বুঝতে পেরেছো, যে ক্রয়, ভাড়া প্রদান, ঋণের সুদ। শুধু এই 3টি নয়, আরও অনেক স্ট্রাকচার রয়েছে, অনেক এন্ট্রি রয়েছে, যেটা আমরা নেক্সট ক্লাসে একটা একটা করে দেখানোর চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 3, যে হিসাবের ক্লাসিফিকেশনে 3 নাম্বার আসছে সম্পদ হিসাব। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি যে টাকা পয়সা, ধন দৌলত, হীরা মানিক জহরত, এগুলো সবগুলোই হচ্ছে কি সম্পদ হিসাব।
অর্থাৎ তোমার কাছে এই মাত্র পকেটে হাত দাও তো, তোমার কাছে যে 50 টাকা থাকে, 100 টাকা থাকে, 200 টাকা থাকে, সেটা হচ্ছে নগদ তহবিল। এটা তোমার কাছে মহামূল্যবান সম্পদ। তো আমাদের যে যার টাকা পয়সা রয়েছে সেগুলোকে নগদ তহবিল বলা হয়। এটা মহামূল্যবান সম্পদ। এছাড়া রয়েছে আসবাবপত্র। আমরা একটা বিজনেস করতে চাই, অনেক ডেকোরেশন থাকে, অনেক আসবাবপত্র থাকে, অনেক ফার্নিচার থাকে, এগুলোকে আসবাবপত্র বলা হয়ে থাকে। এটা একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য সম্পদ, মহামূল্যবান সম্পদ। আরেকটা রয়েছে কলকব্জা। এই মতো তোমার একটা বিজনেস রয়েছে, সেখানে একটি কলকব্জা রয়েছে, একটি মেশিনারিজ রয়েছে, যার মূল্য 10 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা। এই মেশিনারিজ বা কলকব্জাকে মহামূল্যবান সম্পদ বলা হয়। আশা রাখি সম্পদ কোনগুলো হয় সেটার কিছুটা ধারণা পেয়েছো। তো সম্পদ হচ্ছে কি নগদ টাকা, আসবাবপত্র, কলকব্জা। সুন্দর করে ছন্দ আকারে লিখে নেবা যে টাকা পয়সা, ধন দৌলত, হীরা মানিক জহরত, এগুলো সবই হচ্ছে কি এক একটা মানুষের জন্য, এক একটা বিজনেস প্রতিষ্ঠানের জন্য এক একটি সম্পদ। সো আশা রাখি সম্পদ কোনগুলো চিনতে পেরেছ। আচ্ছা, নেক্সট রয়েছে কি দায় হিসাব। হ্যাঁ বন্ধুরা, দায় বলতে কি বোঝানো হয়? ঋণগ্রস্ত। তোমার বিজনেস ফান্ড থেকে যদি বাহিরের কোনো লোক টাকা পাবে ভবিষ্যতে, এমন এন্ট্রিকেই দায় বলা হয়। যেমন তুমি ব্যাংকে ক্রয় করেছো, মানে তাকে পেইড করতে হবে, এটা তোমার জন্য দায়। ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়েছো, তোমাকে ভবিষ্যতে পেইড করতে হবে, এটা হচ্ছে দায়। দোকান ভাড়া বাকি রাখছো, ভবিষ্যতে পেইড করতে হবে, এটা হচ্ছে দায়। তো দায়টা হচ্ছে কি, যে তোমরা যারা বিজনেস করবা, বিজনেসের পক্ষ থেকে ভবিষ্যতে কাউকে টাকা পেইড করতে হবে, এমন এন্ট্রিকেই বলা হয়ে থাকে দায়। তো আমরা দেখে আসি যে দায় এন্ট্রিগুলো কোনগুলো হয়ে থাকে, কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। এখানে প্রদ হিসাব। বন্ধুরা, প্রদ হিসাব বলতে বোঝানো হয় কি, তুমি একটা বিজনেস করো, সে ধরনের কিসের বিজনেস করো? এই কলমের বিজনেস করো, কলম কেনাকাটা করো। তো এই কলমটা বাকিতে তুমি ক্রয় করেছো। আচ্ছা বলো তো, বাকিতে ক্রয় করলে ভবিষ্যতে দোকানদার তোমাকে টাকা দিবে, না তোমার ভবিষ্যতে দোকানদারকে টাকা দিতে হবে? অবশ্যই তুমি বাকিতে কিনেছো, তোমার টাকা ভবিষ্যতে দোকানদারকে পেইড করতে হবে। আমি শুরুতেই বলেছি, তোমার কাছ থেকে বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে অন্য কোনো পক্ষ টাকা পাইলেই সেটা হয়ে যায় দায়। তো এখানে প্রদেয় হিসাব বলতে বোঝানো হয় বাকিতে কেনার ফলে যে ঋণটা হয়ে থাকে সেইটা পরিশোধ করার জন্য যে ঋণটা তৈরি হয় সেটাই হচ্ছে প্রদেয় হিসাব। অর্থাৎ বাকিতে ক্রয়ের ফলে যে দায়টা ক্রিয়েট হয় সেটাই প্রদেয় হিসাব। প্রদেয় নোট। হ্যাঁ বন্ধুরা, যদি তুমি বাকিতে কোনো কিছু কিনেছো, কেনার ফলে সেই টাকা পরিশোধের জন্য একটি লিখিত পেপারস দিয়েছো কাউকে, যেই যে পেপারসটা দিলাম, এই পেপারসের টাকাটা আমি এতদিনের মধ্যে পরিশোধ করতে বাধ্য থাকবো, এটাকে বলা হবে প্রদেয় নোট। এটা এক ধরনের দায়, মানে তোমাকে পেইড করতে হবে ভবিষ্যতে। আশাটা কি বুঝতে পেরেছো? বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাবা মা, বা দেখা যাচ্ছে বিভিন্ন ব্যাংক, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে বিজনেসের জন্য যে ঋণটা নিয়েছো, সেটা বড় তো তোমাকে এককালীন দিবে, না তোমাকে ভবিষ্যতে পেইড করতে হবে? অবশ্যই আশা রাখি অ্যান্সারটা তোমরা পারবা। অবশ্যই এটা ভবিষ্যতে পেইড করতে হবে, আর আমি বলেছি ভবিষ্যতে যেটা পেইড করতে হবে সেটাই দায় হিসেবে গণ্য হয়ে থাকে। তো ঋণটা হচ্ছে এক ধরনের দায়। সো আমরা দায় ঋণটা কি দেখলাম? প্রদেয় হিসাব, প্রদেয় নোট এবং এগুলো টাকা ভবিষ্যতে সবারই পরিশোধ করতে হয়। আর আমরা যেটা জানি ভবিষ্যতে পেইড করতে হবে, এমন এন্ট্রিটাই হয়ে যায় দায়। আশা রাখি বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমি যদি বলি এই আয়, ব্যয়, সম্পদ, দায়, এই চারটি এন্ট্রিটাই বা চারটি হিসাবটাই আমাদের ছোট থেকে দেখে আসছি। কিন্তু এখানে ছোট্ট একটি মালিকানা সত্ত্ব নামে একটা হিসাব আছে। এই হিসাবটা আমাদের কাছে নতুন লাগতে পারে যে স্যার মালিকানা সত্ত্বটা কি। একটা কথা খেয়াল রাখি, মালিকানা সত্ত্বটা হচ্ছে একটা বিজনেস ফান্ডে মালিক যে টাকা বিনিয়োগ করেছে এবং একটা বিজনেস ফান্ড থেকে মালিক কত টাকা পাবে, অর্থাৎ মালিকের কাছে বিজনেস ফান্ডের কত টাকা ঋণ আছে, এমন এন্ট্রিকে বলা হবে মালিকানা সত্ত্ব। তুমি দেখা যাচ্ছে একটা বিজনেস 20 লাখ টাকা দিয়ে স্টার্ট করেছো, সেখানে তোমার নিজস্ব টাকা 15 লাখ টাকা এবং বাহিরের লোকের কাছে থেকে 5 লাখ টাকা নিয়ে 20 লাখ টাকা নিয়ে বিজনেস স্টার্ট করেছো। তাহলে তোমার নিজস্ব টাকা হচ্ছে 15 লাখ টাকা, এটাই হচ্ছে মালিকানা সত্ত্ব। আর বাহিরের লোকের কাছ থেকে নিয়েছো 5 লাখ টাকা, এটা হচ্ছে দায় হিসাব। অর্থাৎ 20 লাখ টাকার মধ্যে তোমার দেখা যাচ্ছে 15 লাখ টাকা তুমি বিজনেসে ইনভেস্ট করেছো, বিজনেস থেকে তুমি 15 লক্ষ টাকা পাবে, এটাকে বলা হবে মালিকানা সত্ত্ব। এবং বাইরের লোক যে 5 লাখ টাকা পাবে, এটাকে বলা হবে দায়। কিন্তু বিজনেসের দুইটাই পেইড করতে হবে, একটা মালিককে পেইড করতে হবে, একটা বাহিরের লোককে পেইড করতে হবে। বাহিরের লোককে যেটা পেইড করতে হবে সেটা হচ্ছে দায় হিসাব, আর মালিককে যেটা পেইড করতে হবে সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। অর্থাৎ সহজ ভাষায় বলতে পারি মালিকানা সত্ত্বটা হচ্ছে কি, একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে
মালিক যে পরিমাণ অর্থ ভবিষ্যতে পাবে সেটাই হচ্ছে মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্বটা কি কি হতে পারে আমরা দেখে আসি। মূলধন, একটা বিজনেস ফান্ডে মালিক যখন মূলধন ইনভেস্ট করে, এই ইনভেস্টের টাকা ভবিষ্যতে মালিকই পাবে, বাট অন্য বাইরের লোক পাবে না। সো মূলধনটাকে বলা হয়েছে মালিকানা সত্ত্ব। এছাড়া হয়েছে উত্তোলন, একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন কে করে বন্ধুরা? অবশ্যই মালিক করে। এটাকে মালিকানা সত্ত্ব বলা হয়ে থাকে, অর্থাৎ মালিকের যে অধিকার তাকে বলা হয়েছে মালিকানা সত্ত্ব। এছাড়া সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতিটা এক ধরনের মালিকানা সত্ত্ব। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো যে মালিকানা সত্ত্বটা কি। যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে অর্থটা রয়েছে, এই অর্থের প্রতি মালিকের যে পরিমাণ অধিকার রয়েছে সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। তো আশা রাখি যে এই আয়, ব্যয়, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব, এই 5টি এন্ট্রি যদি কেউ আয়ত্ত করতে পারে, তবে অ্যাকাউন্টিংয়ের অঙ্ক করতে সে অনেক ফিল পাবে, অনেক মজা পাবে এবং অনেক সহজে সমাধান করতে পারবে। তো তোমরা অবশ্যই 5টি হিসেবে ক্লাসিফিকেশনটা সুন্দর করে দেখবে, বুঝবে এবং বোঝার চেষ্টা করবে এবং আমাকে কমেন্ট করবে কোনো কিছু না বুঝতে পারলে, যে স্যার এইটা ব্যাখ্যা কি আমি বুঝতে পারছি না, বাট এটার মধ্যে রয়েছে। সো বন্ধুরা, এই ছিল আজকের আলোচ্য বিষয়, আয়, ব্যয়, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। এই 5টি ক্লাসিফিকেশন আমরা অবশ্যই এর ভিতর যে দফাগুলো রয়েছে সেই দফাগুলো চেনার চেষ্টা করব। তো আশা রাখি নেক্সট ক্লাস আমরা যেটা করব, এই আয়, ব্যয়, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের 3টে এন্ট্রি নয়, মোটামুটি যেগুলো সচরাচর তোমাদের সিলেবাসে রয়েছে, যে আয়ের এন্ট্রি কোনগুলো, ব্যয়ের এন্ট্রি কোনগুলো, সম্পদের এন্ট্রি কোনগুলো, দায়ের এন্ট্রি কোনগুলো এবং মালিকানা সত্ত্বের এন্ট্রি কোনগুলো, সেইটা নিয়ে আগামী ক্লাসে আমরা ডিসকাস করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নেক্সট ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামী ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ।